তামিলনাড়ুর একটি ব্রিজ, যেটাকে ভৌতিক ব্রিজ বা এখনকার নামকরণ যেটা হয়েছে সেটা হচ্ছে ভৌতিক গ্রাম। সেই গ্রাম এক্সপ্লোর করতে গিয়ে আজকের তনিমার বন্ধুদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তোমরা হয়তো সেই জায়গার ব্যাপারে অনেক শুনেছ, এখন নাকি সেখানকার নামকরণই হয়ে গেছে ভৌতিক গ্রাম। এই গ্রাম নিয়ে আজকে একটা দারুণ ঘটনা তোমরা শুনতে চলেছ। যাই হোক, তার সাথে আর একটা এক্সট্রা ঘটনা আছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা ফ্ল্যাটকে কেন্দ্র করে। তো আর দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে সিট বেল্টটা বেঁধে নিতে হবে আর কানে টুক করে হেডফোনটা গুঁজে নিতে হবে। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো তনিমা। হ্যালো অমিতা, কেমন আছো? খুব ভালো, তুমি? আমিও ভালো আছি। সর্বপ্রথমে তোমাকে থ্যাংক ইউ যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিজের গল্পটা শেয়ার করতে দেওয়ার জন্য, যেখানে আমি ঘটনাটা শেয়ার করতে পারি। না না, একদম, এটা তো সবার জন্যই। আমি শুরু করেছিলাম গত বছরের জানুয়ারিতে। মেনলি আমি যখন শুরু করেছিলাম মোটিভটা এটাই ছিল, কারণ যখন আমি হোয়াটসঅ্যাপে কাউকে বলতাম, মানে যারা ঘটনা পাঠাতো, তারা অনেকেই বলতো দাদা আমার লেখার সময় নেই, তো আমি কি ভয়েসে বলতে পারি। সেখান থেকে আমার মাথায় আসতো যে তাহলে এরকম একটা প্ল্যাটফর্মই খোলা যাক, সেখানে সবাই নিজের স্টোরিটা নিজে থেকে শেয়ার করবে। তো সেখান থেকে শুরু আর কি। ওকে, তো আজকের আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে 2023 সালের জুলাই মাসে তুমি ব্যাঙ্গালোরে মানে কাজের সূত্রে যাও এবং সেখানে গিয়ে যে ফ্ল্যাটে ওঠো, সেই ফ্ল্যাটে তোমাদের সাথে, মানে তোমার সাথে তাদের আরো যারা ছিল তাদের সাথে আরো মানে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা তোমরা সম্মুখীন হও, ঘটনার আর কি, তাই না? আচ্ছা, তাহলে তুমি কি যখন ওখানে গিয়েছিলে মানে প্রথমেই বুঝতে পেরেছিলে যে ওখানে খুব বাজে কিছু আছে, বা কতদিন পরে বুঝতে পেরেছিলে এরকম কিছু? না, আমি প্রথমে 5-6 মাস কিছুই বুঝতে পারিনি। ঘটনাগুলো শুরু হয়, খুব বেশি ভাবে শুরু হয় এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে। জানুয়ারি ফেব্রুয়ারির টাইম 24-এর 2024-এর। আসলে কি হয়েছিল, আমি 2023 জুলাই মাসে ব্যাঙ্গালোরে আসি অফিসের কাজের সূত্রে। তো এই ব্যাঙ্গালোরে এমনি ঘরের যে রেন্ট খুবই কস্টলি হয় জেনারেলি। তো আমি একটা সোসাইটির মধ্যে রুম দেখছিলাম আমার অফিসের সামনেই। তো এটা অফিসের থেকে কাছে, এয়ারপোর্ট থেকে খুব একটা দূরে নয়। এই ব্যাঙ্গালোরে যে ঘটনার কথা বলছি এটা হেব্বালে, এক্সাক্ট লোকেশনটা বলছি না, বাট হেব্বালের মধ্যে। এবারে এটা একটা সোসাইটির মধ্যে রুম দেখলাম, আর রুমের ভাড়াটাও মোটামুটি কমের মধ্যে পেয়ে গেছিলাম। সোসাইটির মধ্যে 3 BHK অলমোস্ট এই রুমটা, মানে দুটো বড় বড় মানে বেডরুম আছে, একটা হল রুম, একটা ডাইনিং রুম। তো ওটাতেও কস্ট অনেকটা কমই ছিল, 23,000 টাকা মতো পড়ে গেছিল সোসাইটির মধ্যে। এটা ব্যাঙ্গালোরের মতন জায়গাতে এটা অনেকটাই রিজনেবল প্রাইস। আমি এখানেই ঢুকে যাই। তো আমি এখানে ঘরের বর্ণনাটা আমি দিচ্ছি যাতে পরবর্তীকালে ঘটনা বলতে সুবিধা হবে, সবার মানে বুঝতে সুবিধা হবে তার জন্য। তো যখন আমি রুমটার মধ্যে ঢুকছি, ফার্স্টে একটা বড় হল ঘর রয়েছে। হল ঘরটাকে যদি ক্রস করি তাহলে ডাইনিং রুম পড়বে। বাঁ হাতে একটা কমন ওয়াশরুম পড়ছে, আর ওয়াশরুমের পাশে হচ্ছে তোমার রান্নাঘর, কিচেন। আর ডান পাশে দুটো বেডরুম আছে বড় বড়। একটা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, আর একটা বেডরুমের মধ্যে কোনো ওয়াশরুম নেই, নর্মাল বড় বেডরুম আছে। আর তারপরে হচ্ছে বারান্দা। এই হচ্ছে আমাদের রুমের বর্ণনা, মানে আমি পুরো অ্যাপার্টমেন্টটা বর্ণনাটা দিলাম। তো এখানে জেনারেলি আমি প্রথমে একাই এসেছি। আমার এত বড় রুম নেওয়ার কারণ হচ্ছে আমার বাবা মাও এখানে মাঝে মধ্যে আসেন, তো তার জন্য তাদের থাকা কোনো প্রবলেম না হয়, মাঝে মধ্যে বন্ধু বান্ধব এত প্রবলেম হয়, তার জন্য আমি এরকম রুমটা নিয়েছিলাম। তো প্রথম ঘটনা যেটা হয়, যখন রুমে ঢুকি প্রথম দিকে এমনি কোনো রকম প্রবলেম হয়নি, মানে আমি কিছু দেখতে পাইনি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছিলাম, আমাদের যে দুটো ওয়াশরুমে আর কি ডোরের যে লকটা সেটা হচ্ছে ঘুরিয়ে লক, মানে আগেকার দিনের আলমারি যেরকম ভাবে ঘুরিয়ে খুলতে হতো না লকটা স্টিলের, ওরকম লক। তো যদি আমি ঘুরিয়ে না খুলি তাহলে ডোর কিন্তু ক্লোজ করার পর নর্মাল হাওয়া দিলে কিন্তু দরজা খোলা বা বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। একদম হ্যান্ডেল দিয়ে যদি মানে লক করে দিই তাহলে যতক্ষণ না হ্যান্ডেল ঘোরাবো ততক্ষণ আমি লক খুলতে পারবো না। আচ্ছা, মানে দুদিকে পাল্লা, তাই তো? হ্যাঁ,
আচ্ছা। দুপাল্লা। সুতরাং কোনো রকম ভাবে আমি মানে এমনি হাওয়া দিলে হ্যান্ডেল খোলার কোনো রকম চান্স নেই। এবারে বাথরুমে যে হাওয়া আসবে, বাথরুমের একটাই জানলা আছে, যে আগেকার দিনে খড়খড়ি জানলাগুলো হয় না, কাঁচের খড়খড়ি জানলা, সেরকম খড়খড়ি জানলা, ওটা যদি নামিয়ে দাও তাহলে হাওয়া আসার কোনো স্কোপ নেই, আর যদি ওঠাও তাহলে একটু একটু ফাঁকা দিয়ে হাওয়া আসতে পারে। তো জেনারেলি বাথরুমের জানলাগুলো অলওয়েজ ওটা আমার নামানোই থাকে। এবারে ঘটনাতে আসি। আমি যেটা ফিল করতাম মাঝে মধ্যেই, জেনারেলি খুব বেশি রাত্রেবেলার টাইমটাই, মাঝে মধ্যে দরজাটা, যেটা কমন ওয়াশরুম, সেই কমন ওয়াশরুমের দরজা মাঝে মধ্যে খুলে যেত অটোমেটিক্যালি। আপাতত খুলে রেখেছি, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত, কিন্তু হাওয়া আসার কিন্তু কোনো স্কোপ নেই। যে বারান্দার যে জানলাগুলো বড় বড়, সেই জানলা আমরা অলওয়েজ মানে বন্ধ করে রাখছি, রাত্রেবেলা তো জানলা বন্ধই করে রাখি, কারণ যাতে পোকামাকড় না ঢোকে। আর যেটা যেটা অ্যাটাচ ওয়াশরুম, সেখানে প্রবলেম নেই, শুধু প্রবলেম হচ্ছে কমন ওয়াশরুমে এই জানলাটা খোলা বন্ধ প্রবলেম আছে। আমি ভেবেছিলাম প্রথম দিকে, আমি ব্যাপারটাকে ইগনোর করেছি, যা হয় ভেবেছি হয়তো কোনো কারণে জানলা মানে ডোরের কোনো প্রবলেম আছে, লকের কোনো প্রবলেম, তাই আমি ওটাকে চেঞ্জও করে নিই পরবর্তীকালে। কিন্তু কোনো সমাধান কিছুই হয় না, একই রকম প্রবলেম আমি ফেস করি, আর এটাকে আমি ব্যাপারটা উড়িয়ে দিই। এবারে নতুন বাইরে ঢুকলে আমরা জেনারেলি গৃহপ্রবেশ করে ঢুকি, কিন্তু আমি তো একা ঢুকেছি না, আর অত গৃহপ্রবেশ করা বা ওরকম কোন রকম কিছু করিনি, কোনো পুজো কিছুই করিনি। আর আমি খুব একটা যে পুজো পাঠ করি তাও নয়, সত্যি কথা বলতে গেলে। তো সেরকম আমার মানে ডেলি রুটিনের মধ্যে সেরকম কিছুই ছিল না। জাস্ট ঘর পেয়েছি, রুমে খাটফাট নিয়ে রুমে শিফট হয়ে গেছি, জাস্ট এরকম ভাবে, যেরকম ভাবে আর কি ব্যাচেলাররা থাকে ওরকম ভাবে শিফট হয়েছিল। ঘটনাটা সব মানে শুরু হয়েছিল ওই জানুয়ারি ফেব্রুয়ারিটা এই বছরে। তো ফেব্রুয়ারি মাসে আমার জন্মদিনে আমার বন্ধুরা, মানে আমি মোটামুটি 4-5 জন বন্ধুকে আমার বাড়িতে ইনভাইট করি। তো অ্যাকচুয়ালি টোটাল আমাকে নিয়ে টোটাল 6 জন বন্ধু ছিল, ঠিক আছে। তো 2টো মেয়ে ছিল আর একটা কাপল আমার ফ্রেন্ডসদের মধ্যেই, তাদেরকে আমি ইনভাইট করি বাড়িতে। তো যখন রাত্রেবেলা শোয়ার টাইমে, যে বললাম ঢুকতে যে বড় হল ঘর, সেখানে 2টো মেয়ে শুয়ে পড়ে, আর যে কাপল বললাম তাদেরকে আমি একটা রুম দিয়ে, যেটাতে অ্যাটাচ ওয়াশরুম বললাম, ওই রুমটা ওরা নিয়ে নেয়, আর আমি আর একটা বেডরুমে আমি একাই আমার রুমে শুয়েছিলাম। এবারে আমার জেনারেলি অভ্যাস হচ্ছে আমার মাঝে মধ্যে রাত্রে ঘুম হয় না, তো আমি নর্মালি হয় কি, কখনো হল রুমে কখনো ডাইনিং এ আমি গান শুনি রাত্রেবেলা ঘুরে ঘুরে, এটা আমার অভ্যাস। তো সেদিনও রাত্রে আমার ঘুমটুম হয়নি, আমরা এমনিতেও রাত্রে অলমোস্ট মানে বার্থডের দিন তো অলমোস্ট 12টা 12:30 অব্দি জেগেছিলাম, তারপরে যে যার মতন শুতে গেছি। তো আমার 2-2:30টার দিকে আমি উঠে আমার নিজের রুম থেকে বেরিয়ে আমি হল রুমে গেলাম, দেখলাম আমার বন্ধুরা অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর হল রুমে কিন্তু কোনো দরজা নেই, ঠিক আছে, নর্মালি হল রুমটা। তো আমি হল রুমের মধ্যে মানে পাইচারি করছি, আর সব কটা রুমে লাইট অফ করা রয়েছে, ডাইনিং এ একটা জাস্ট ওই ডিম লাইট গুলো হয় না, হলুদ রঙের এক ছোট্ট ডিম লাইট ওরকম জ্বলছিল, আর কিন্তু সবার রুমে সবাই ঘুমিয়ে পড়েছে বলে লাইট অফ। তো হালকা আলোতে ওই 2:30-3টের দিকে আমি দেখছি, আমি গান শুনছি হল রুম থেকে, আমি দেখছি কোনো একটা ছায়া আমার বাথরুম থেকে আমার রুমের দিকে গেল। মানে আমি বুঝলাম না যে আমার রুম থেকে কমন ওয়াশরুমের দিকে গেল না কমন ওয়াশরুম থেকে আমার রুমের দিকে গেল, সেটা বুঝলাম না, কিন্তু মনে হলো মানে কোন একটা ছায়া দেখলাম, কিন্তু ডিরেকশনটা বুঝতে পারিনি, ঠিক আছে। কিন্তু নয় আমার রুম থেকে ওয়াশরুমের দিকে যেতে হবে, না হলে ওয়াশরুম থেকে আমার রুম দিকে হবে, এরকম কিছু একটা হবে। তো আমি ভেবেছি হয়তো আমার কোনো বন্ধু বান্ধব ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে, মানে যারা কি কাপল ছিল তাদেরকে কথাই ভেবেছি, মেবি তারা হয়তো উঠে গেছে, কোনো কারণে আমার রুমে ঢুকেছে। তো সেরকম আর কোনো একটা ছেলেরই আমি অবয়ব বুঝলাম, মেয়েদের অবয়ব কি আছে, চুল ফুল থাকে, ছেলেদের একটা স্ট্রাকচার দেখলে তো বোঝা যায় যে কোনো একটা অবয়ব আর কি। তো সেরকম আমি বুঝলাম কোনো একটা মানে লোকেরই অবয়ব আমি বুঝেছিলাম। এবারে আমি আমার নিজের রুমে যখন তার 15-20 মিনিট পর আমি আমার নিজের রুমে ঢুকি, আমার আস্তে আস্তে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে দেখি কিন্তু আমার রুমে কেউ নেই, আমার রুম পুরো খালি। তো আমি ভাবলাম কি হয়তো ওরা নিজেদের রুমে ঢুকে গেছে হয়তো, কারণ আমি ঘুরে ঘুরে গান শুনছিলাম, হয়তো আমি খেয়াল করিনি। পরদিন সকালবেলা উঠে আমি ওদেরকে জিজ্ঞাসা করি, যে কাপল ছিল তাদেরকে জিজ্ঞাসা করি যে তোদের মধ্যে কেউ উঠে কি বাথরুমে গেছিলি কিনা। ওরা বলছে যে না, ওরা তো রুম থেকেই বেরোয়নি। আর আমি খেয়াল করিনি ওদের রুমটা লক ছিল ভেতর থেকে, মানে যে রুমটাতে আর কি ওরা শুয়েছিল সেই রুমটা বাইরে থেকে লক ছিল, ওদের রুমে অলরেডি একটা ওয়াশরুম রয়েছে। ওরা বলছে ওয়াশরুম উঠলে তো আমরা নিজেদের ওয়াশরুমে যাবো, আমরা বা কেন রুমের দরজা খুলে কমন ওয়াশরুমে যাবো।
তো এই একটা ব্যাপার হলো। তো সেই ব্যাপারটা আমার কিন্তু মাথায় রয়েছে, মানে আমি যে ভয় পেয়ে দেখেছি ব্যাপারটা সেরকমও নয়, আমি জাস্ট ক্যাজুয়ালি দেখেছিলাম ব্যাপারটা। কিন্তু সেটা হয় না যে আমরা অনেক সময় দেখি আমাদের চোখের সামনে কিছু হচ্ছে কিন্তু আমরা ইগনোর করে দিই, তা আমিও সেটা ইগনোর করে গেছি। তার পরের দিন হয়, তার কিছুদিন পরে, তার 1-2 সপ্তাহ পরে, 1-2 সপ্তাহ আমার সাথে সেরকম কিছু হয়নি, ওই বাথরুমে ডোর লক মানে ওপেন খোলা ওই ব্যাপারটা চলতেই থাকছে, ঠিক আছে, যখন তখন, দিনের বেলা তো হচ্ছে, রাতের বেলা তো হচ্ছে। তো 2-3 সপ্তাহ পরে একদিন হয়েছে, আমি সেদিন সারাদিন আমার মনে আছে আমি ভেজই খেয়েছিলাম। আমি কোনোদিন আমার সেদিন ফ্রিজে আমার কোনো মাছ মাংস কিচ্ছু রাখা ছিল না, আমি নর্মালি ভেজ খাবারই খেয়েছিলাম। সন্ধ্যাবেলার দিকে আমি চা খেয়েছি, দুধ চা খেয়েছি, খেয়ে আমি চায়ের বাসনটা ওই রান্নাঘরের যে সিঙ্ক থাকে যেখানে বাসনপত্র মাজে ওখানে মাজছিলাম। তো হঠাৎ করে বাসন মাজতে মাজতেই আমার হঠাৎ করে নাকে না খুব একটা বোটকা গন্ধ যায়। বোটকা গন্ধ কেমন, ধরো অনেক দিনের পচা মাছ যদি মানে খুব পচে গেলে যেরকম গন্ধ হয় না, অনেক দিনে ধরো 1-2 মাস মাছ পচে গেলে একটা বোটকা বাজে গন্ধ যেরকম, ওরকম গন্ধ আমি পাচ্ছি। মানে হঠাৎ করে, মানে সেই গন্ধে মানে মনে হচ্ছে গা গুলে উঠবে এরকম গন্ধ। এবারে আমার মাথায় ফার্স্টে এসছে হতে পারে এটা বারান্দা দিয়ে আসছে, কারণ আমার মানে রান্নাঘরের পাশে হচ্ছে বারান্দা। তো আমি বারান্দায় গেলাম, গিয়ে দেখছি বারান্দায় কিন্তু কোনো রকম ওরকম গন্ধ ফন্ধ কিছু নেই, মানে কোনো মাছের গন্ধ আসা বা কিছুই নেই। তো আমি তখন ভাবছি তাহলে হঠাৎ করে, আর আমি অন্যান্য রুমগুলো ঘুরলাম যে অন্য কোনো রুম থেকে কিছু আসছে কিনা, অন্য রুমের জানলা থেকে কিনা। আমার ঘরে কোনো জায়গায় ওই গন্ধ নেই, শুধু আমি যেখানটাতে বাসন মাজছি এক্সাক্ট সেই পজিশনে আমি ওই গন্ধটা পাচ্ছি, ওইটুকুনি জায়গাতেই। তখন আমার মাথায় একটু মানে সন্দেহ লেগেছে, আর হয় না একটা মানে, আর খুব ওই টাইমে আমার মনে হচ্ছে একটা মানে ফিল হয় না যে তোমার আশেপাশে কেউ থাকলে একটা ফিল হবে, দেখবে এন্ট্রি থাকলে আমার হঠাৎ করে ওরকম একটা ফিল হচ্ছে, ঠিক আছে। তো আমি কি করেছিলাম, আমি ইন্টারনেট থেকে তখন ওই হনুমান চল্লিশা যেটা হয় ওটা বের করে পড়লাম, ঠিক আছে। আমার তখন কি করবো বুঝতে পারছি না, ওটাই পড়লাম। যখন ওটা পড়া কমপ্লিট করেছি তার মানে 1-2 মিনিটের মধ্যে কিন্তু গন্ধটা আপনি আপনি পুরো গায়েব। যদি ওটা নর্মাল গন্ধ হতো তাহলে হঠাৎ করে কেন আসবে, হঠাৎ করেই বা কেন চলে যাবে, তাই না? ওটা কিন্তু গন্ধটা পুরো চলে গেল। তারপরে আমি আবার নিজের মতন মানে সেই দিনই হয় কি আমার একটু ভয় লাগে যে কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না, আমার একটু ভয় লাগে। আমি করেছি কি আমার সেদিন এসে নর্মালি শুয়ে পড়ি। পরের দিন আমার এক্সাক্ট মনে নেই সেদিন না তার পরের দিন আমার পাশের বাড়ি এক কাকিমা থাকতো, মানে আমার রুমের, আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটে আমার এক কাকিমা থাকতো, মানে নিজের কাকিমা না, এখানে এসে আলাপ হয়েছে। তো উনি ছিলেন মুসলিম, ছিলেন, ওনার নাম ছিল সাবিরা। তো আচ্ছা এখনো আছে ইনফ্যাক্ট। তো ওনাকে আমি বললাম, ওনার হাজবেন্ড অ্যাকচুয়ালি বাইরে কাজ করে, তো উনি একাই থাকেন, ওনার ছেলে মেয়েও নেই। তো ওনাকে আমি বললাম যে আপনি কি আমার সাথে কয়েকদিন থাকতে পারবেন আমার সাথে রুম শেয়ার করে, কারণ আমার বাবা মাও তখন আসতে 2 সপ্তাহ বাকি আছে। আমার বাবা মা করে কি মাঝে মধ্যে এখানে আসেন, মাঝে মধ্যে কলকাতা থাকেন, 2 সপ্তাহ পরে আসার কথা। তো ওনাকে আমি রিকোয়েস্ট করি যে 2 সপ্তাহ আমার সাথে অ্যাটলিস্ট রাত্রেবেলা শোয়ার টাইমটা এসে থাকতে। দিনের বেলায় সবারই অফিস কাছারি থাকে, রাত্রেবেলা যেন উনি আমার সাথে এসে থাকেন। তো উনি রাজিও হয়ে যান, ওনার সাথে আমার ভালো আলাপ ছিল। তো ওরা না উনি আমার যেরকম সেরকম, মানে আমি একদম নাস্তিক নই, কিন্তু আমি না মানে অত পুজো আর্চাও করি না, মানে ভগবান মানি কিন্তু অত পুজো আর্চা অতটা মধ্যে থাকি না কখনো। তো উনি আবার কিন্তু এসব দিকে খুব মানে উনি মুসলিম কিন্তু ওনাদের যে নামাজ পড়া বা ওইসব গুলোর মধ্যে উনি খুব ইনভলভ থাকেন, ঠিক আছে। তো উনি রাজি হন। উনি বাড়িতে এসে প্রথম যে কেসটা হয়, যেদিন উনি আমার বাড়িতে আসেন ওদিন ছিল 2-3-4টের দিকে এসছেন। এবার আমার বাড়িতে ফ্ল্যাটে ঢোকার পরে আমাদের ফ্ল্যাটে যে মেইন গেট সেটা না গোদরেজ লক, গোদরেজের যে লক গুলো হয় না, একবার ভেতর থেকে লক করে দিলে বাইরে থেকে খুলতে পারবে না যদি না কেউ চাবি দিয়ে খোলে, ওরকম লক আমাদের, ঠিক আছে। তো উনি মেইন গেটের লক বলছি আমি। তো উনি ঢুকলেন, আমি লক করে দিয়েছি। কিছুক্ষণ পরে মানে আমরা গল্প করছি, বিকেল 5:30-6টার দিকে হবে, আর যে রুমটাতে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওই রুমে আমরা গল্প করছিলাম। তো আমি টয়লেটে গেছি 5:30-6টার দিকে। হঠাৎ করে উনি আমাকে বলছেন তনিমা, আমি যখন ওয়াশরুম থেকে বেরিয়েছি উনি বলছেন তনিমা রুমে না অন্য কেউ ঢুকেছে। আমি বলছি অন্য কেউ কি করে ঢুকবে, কারণ আমার তো রুম দরজা মানে গোদরেজ লক তো খোলার চান্স নেই। বলছে না আমি না দরজা খুলে বন্ধ হওয়ার আওয়াজ পেলাম।
আর উনি এতটাই মানে উনি ওই সময় মনে হয় কিছু একটা করছিলেন, প্রার্থনা করছিল বা কিছু একটা উনি করছিলেন আর কি ওই সময়, তো দরজাটা লক করেই করছিলেন। তো মানে আমাদের রুমের দরজা লক করে করছিলেন, তো ওনার সাহস হয়নি দরজা খুলে আবার দেখা, মানে উনিও জানেন এটা গোদরেজ ছিল, নর্মালি খোলার কোনো রকম চান্স নেই। তো আমি খুলে বাইরে এসে দেখি কেউ নেই। তো আমার মনে হলো যে উনি হয়তো ভুল শুনেছেন, উনি বললেন না আমি একদম স্পষ্ট শুনেছি, আমি ভুল শুনিনি। এবারে যাই হোক ওই একটা ঘটনা হলো, সেই দিনই রাত্রেবেলা আমি ঘুমিয়েছি, মানে আমি আর উনি একসাথে শুয়েছি। আমি যে রুমটাতে শুই, যে রুমে অ্যাটাচ ওয়াশরুমে, সেই রুমে আমি শুয়েছি। তো রাত্রেবেলা না ওই 10:30-11টার দিকে ডিনার করার পর আমার হঠাৎ করে জ্বর এসছে, মানে সে খুব জ্বর, মানে ধুম জ্বর, 101-101-এর ওপর জ্বর। তো উনি আমাকে বললেন হঠাৎ করে কেন জ্বর এলো। এবার জেনারেলি ব্যাঙ্গালোর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, হয়তো আমরা ভেবেছি যে ওয়েদারের জন্যই হয়তো জ্বর ফর এসছে। কিন্তু পরদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি আমি দেখছি, আমি অ্যাকচুয়ালি নর্মালি বাড়িতে আমার ঘুমানোর অভ্যেস হচ্ছে 3/4 প্যান্ট আর গেঞ্জি পরে, মানে যেরকম টি শার্ট পরে ঘুমানোর অভ্যেস। তো আমি দেখছি আমার মানে ডান হাতের দিকে একটা বড় আঁচড়ের, মানে কিরকম আঁচড়, মানে ওই ব্লেড দিয়ে যদি কেউ ছিঁড়ে দেয় না যেরকম হয়, এবং সূক্ষ্ম কাটা যেরকম দাগ হয়, তো ওরকম সূক্ষ্ম কাটার দাগ। শুধু তাই না, আমার মানে পায়ের গোড়ালির উপর দিকটা তো আমি সেরকম দেখেছি, বা পায়ের গোড়ালির উপর দিকটা, আর কাঁধে, পিঠে নয়, জাস্ট কাঁধের দিকে দুটো আঁচড়, ওরকম বড় বড়, বিশাল বড় বড় আঁচড় না, ওই ব্লেড দিয়ে কেউ চিড়ে দিলে যেরকম হয় ওরকম। এবার আমার হাতের নখ নেই, আর ওই সাবি হাতেও নখ নেই, কারণ ওরা নখ রাখে না, ওদের কিছু ওই কি নখ ডাকলে ওরা নামাজ পড়তে পারে না, এরকম কিছু ব্যাপার আছে, তো ওরা নখ রাখে না। তো আমিও আমার তো একদম দাঁত দিয়ে নখ কাটার অভ্যেস, তো আমারও নখ নেই, ওভাবে আমিও চিড়তে পারবো না, অত ওরকম বড় বড় চেরা আমিও চিড়বো না। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দেখেছি, দেখার পর আমার না প্রচন্ড পেইন হচ্ছে, মানে ওই জায়গাগুলোতে না এত ব্যথা হচ্ছে, এটা মনে হচ্ছে খুব, মানে সত্যিকারের ব্লেড দিয়ে যদি লোহার কিছু যদি তুমি আঘাত লাগে অত বড় বড় জায়গায়, তোমার যেরকম ব্যথা হবে, নখের আঁচড়ের মতো ব্যথা লাগছে না, ওরকম ব্যথা হচ্ছে, ভীষণ ব্যথা। তো আমি ভাবছি হঠাৎ করে এরকম কেন হলো, তারপর রক্ত না জমাট বেঁধে গেছে ওই জায়গাগুলোতে, মানে আমার কাছে এখনো কাট সাইন গুলো রয়েছে, একটা একটা আমি তুলে রেখেছিলাম পিকচার, পরে তোমাকে পাঠাতেও পারি। তো আমি ওরকম দেখে আমি লিটারালি ভয় পেয়ে গেছি, কি হলো। তখন আমি ওই ভদ্রমহিলাকে বললাম, তো ভদ্রমহিলার দেখে কিন্তু খটকা লেগেছে। উনি বলছেন যে কিছু প্রবলেম তো আছে, মানে নালে এরকম হঠাৎ করে রাত্রেবেলা জ্বর এলো, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম কি করে হয়। তো বলে ঠিক আছে, আর যদি এরকম কখনো প্রবলেম হয় আমি তোকে দরগা নিয়ে যাবো, ওদের দরগা আছে ওখানে নিয়ে যাবেন। আর ব্যাঙ্গালোরে না মন্দিরে, মানে আমি কিছু বুঝতে পারি না, এখানকার মন্দিরগুলো একটু অন্যরকম, আর ভাষাগত সমস্যাও আছে। তো আমি ঠিক কলকাতার মতো নয় যে মন্দিরে গেলাম পুজো দিলাম আর কি, ব্যাপারটা চিনিও না, তো একা একা যেতে একটু অদ্ভুত লাগছিল। তো তাই জন্য ওই ভদ্রমহিলা আমাকে বললেন দরগা নিয়ে যাবেন। আমি বললাম ঠিক আছে, যদি আর এরকম হয় তো নিয়ে যাবেন। তো সেদিন রাত্রেবেলা আর কিছুই হয়নি। পরের দিন আবার যেই কে সেই রাত্রেবেলা আবার জ্বর এসছে, সকালবেলা উঠে দেখছি ওই মানে আরো যে বা হাতে আরো ডান পায়ে ওরকম আবার আঁচলের দাগ, ঠিক আছে। আর তখন সেদিন পিঠেও আমি দেখেছি, মানে খুব ডিপে নয়, জাস্ট পিঠের যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখান থেকে আমরা দেখছি বড় একটা আঁচলের দাগ, ঠিক আছে। আঁচল মানে ওই ব্লেডে কাটার মতন যেরকম বললাম সেরকম। আর কি ব্যথা, মানে সে মনে হচ্ছে ব্যথাতেই আমি উঠতে পারছি না, এরকম লাগছে, পুরো মাথা ঝিমঝিম করছে, এরকম ফিল হচ্ছে। তখন উনি বললেন আর ওয়েট করা ঠিক হবে না, তারপরের দিনই মানে শনিবার ছিল, উনি বললেন দাদাতে কথা বলে রাখবো, ওই দিন তোকে নিয়ে যাবো। তো আমি বাড়িতে না কিছুই জানাইনি, কারণ আমার বাড়িতে না কেউ, মানে কি বলবো, অদ্ভুত ব্যাপার, মানে আমার বাড়িতে সবাই হ্যাঁ মানে ভগবানই বিশ্বাস করে, কিন্তু ভূতে মানে কোনো যে নেগেটিভ বলেও কিছু থাকতে পারে সেটা কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে। আর ভাববে যে, আর যেহেতু আমিও এরকম কখনো যাইনি, তো আমাকেই ভুল বুঝবো, তো আমি বাড়িতেও কিছু ডিসকাস করিনি ব্যাপারে। তো পরের দিন ছিল শনিবার, তো আমি ভদ্রমহিলা আর ওনার দিদির সাথে আমরা যাই হচ্ছে দরগাতে, মানে ওনার দিদি থাকতেন পাশেই, তো ওনার সাথে আমরা দরগায় যাই। তো দরগাতে গিয়ে আমার কোনো প্রবলেম হয়নি, দরগাতে সেদিন ভিড় ছিল, দরগাতে গিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু দরগার একটা রুম থাকে, যে রুমে ওই সমাধি থাকে, পীর বাবার সমাধি সব রাখা থাকে। যখন সেই রুমে আমি ঢুকেছি, ওখানে কিন্তু অনেকেই বসে প্রার্থনা করছিল, ঠিক আছে, নর্মালি যেরকম প্রেয়ার করে এরকম করছিল, হিন্দু মুসলিম সব নির্বিশেষে, এরকম কোনো ব্যাপার নেই। আমিও যখন ঢুকেছি
ঢুকে আমাকে সাবিরা বলছে তুমি এখানে বসে প্রার্থনা করো, মানে ওই পীর বাবার যে পায়ের সামনে যে জায়গাটা থাকে ওখানে বসে প্রার্থনা করতে বলছে। আমি বসে জাস্ট মাথা হেলিয়ে, জাস্ট মাথাটা হেলিয়েছি, কিছু বলিও নি, মানে প্রার্থনা কিছু স্টার্ট যে করবো না সেরকম কিছু করিনি, জাস্ট বসেছি। সঙ্গে সঙ্গে আমার মানে কিরকম হয় না, প্যালপিটেশন হতে শুরু করেছে। মানে ধরো যদি কারোর প্রেশার হঠাৎ করে বেড়ে যায়, বা ধরো কারো কোলেস্ট্রল বেশি আছে, তার প্রেশার হঠাৎ করে বেড়ে গেল, হাই প্রেশার হয়ে গেল হঠাৎ করে, তার যেরকম বুকের মধ্যে আনজান হবে, ধুকপুক টুকপুক করবে, ওরকম ফিল হচ্ছে। মানে সে আমি বসতেই পারছি না, আমার হাত পা না পুরো কাঁপছে, মানে আমি বোঝাতে পারবো না যে সেটা মানে কিরকম একটা এক্সপিরিয়েন্স। আর আমার এরকম কিন্তু কোনো রোগ নেই যে আমি হাত পা কাঁপবে, আমার সাথে এরকম কখনোই হয়নি আর কি। তো হঠাৎ করে কোথাও বসার সাথে সাথে আমার এরকম হচ্ছে। আস্তে 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 সিচুয়েশনটা এত খারাপ হলো যে আমার মনে হচ্ছে কি মাথায় কেউ যদি চুলগুলো ধরো টেনে দিচ্ছে জোরে জোরে, তাহলে যেরকম মাথায় ব্যথা হবে ঠিক ওরকম ফিল হচ্ছে। মানে সে আমি বসে থাকতে পারছি না, মানে আমার মনে হচ্ছে এখন উঠে বেরিয়ে যাই এরকম মনে হচ্ছে, মানে আমি ওখানে থাকতেই পারছি না। সাবিরা ভয় পেয়ে গেছে যে এরকম হচ্ছে কেন, মানে আরো অনেক লোকেরাই করছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না, আমার সাথে এরকম হচ্ছে। তো ও ওই টাইমে বেরিয়ে মৌলবী যে ছিলেন ওনাকে ডাকলেন যে এরকম আমার সাথে একজন এসেছেন, ওনার শরীর খারাপ হচ্ছে। তো মৌলবী এসে আমাকে বলছে যে এর মধ্যে আফ্রিদ সামথিং, আমার না এক্সাক্ট টার্মটা মনে নেই ওদের, মানে তার মানে হচ্ছে কিছু একটা এন্টিটি রয়েছে, এটা এর মানে হচ্ছে এটাই অর্থ, ঠিক আছে। ওদের মুসলিম টার্মটা এক্সাক্ট মনে নেই, বলে ওটা আছে। তো ওকে এখানে আমাকে এসে কিছু একটা ফু দিয়ে দিল মাথার মধ্যে, কোন একটা কাপড়ের মধ্যে ফু দিয়ে মাথায় দিয়ে বললো এখানেই এখন বসে থাক, 1 ঘন্টা মিনিমাম এখানেই বসে থাক, এখান থেকে উঠতে হবে না, হয়ে যাওয়ার পর আমি ডাকবো, তখন আমি দেখবো। কিন্তু আমি ওই ফু দেওয়ার পর না আমি একটু রিল্যাক্স, মানে আগে যে অতটা প্যালপিটেশন হচ্ছিল তার থেকে একটু কমেছে, মানে একটু কম হলো, কিন্তু আছে, বলবো না যে একদম চলে গেছে, কিন্তু একটু ধাতস্থ হয়েছিলাম। 15-20 মিনিট একটু ধাতস্থ থাকার পরে আবার শুরু, মানে আবার সেটা এক্সট্রিম লেভেলে বাড়ছে, আগের মতো হচ্ছে, সেই হাত পা কাঁপছে মনে হচ্ছে, মানে খুব, মানে এরকম আমি জীবনে ফেস, মানে যার সাথে না হবে না তারাও বুঝবে না আর কি কিরকম ফেস হচ্ছে। তারপরে উনি আমাকে লাস্টে 1 ঘন্টা পরে, অলমোস্ট মানে আমি 1 ঘন্টা কি তারও বেশি, 1.5-2 ঘন্টা ওখানে বুঝেছিলাম। তারপরে উনি আমাকে ডাকলেন, তখন রাত 8টা 1:30 বাজে, ওনার রুমে ডাকলেন, মানে ওনার রুম মানে ওখানে সবাইকে উনি দেখছিলেন একজন একজন করে, ওনাকে ডাকলেন, ওখানে ডেকে আমাকে ঝেড়ে দিলেন, ঠিক আছে। তো ছেড়ে দিয়ে আমাকে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে তুমি কি কখনো তামিলনাড়ুতে, উনি এক্সাক্ট জায়গা বলতে পারলেন, বলে যে একটা কথা বলো, তুমি তামিলনাড়ু যখন গেছিলে তোমার উপর দিকে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল যেখান থেকে তুমি বেঁচে গেছিলে? আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার একবার একটা, কারণ আমি ওই ঘন্টা কারোর সাথে শেয়ার করিনি, আমি সাবিরা তো কি আমার হয়তো আমার মা জানে, মা বাবা জানেন, বাকি কে কারোর সাথে আমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করিনি ব্যাপারটা। আমার সত্যি যখন আমি চেন্নাইতে ছিলাম কাজের সূত্রে 2017 সালে কি 18 সালের ঘটনা এটা, 18 সালে ছিলাম, ওই টাইমে আমার সাথে সত্যি এরকম অ্যাক্সিডেন্টে হয় না, বাইক অ্যাক্সিডেন্টের সামনে পড়ে গেছিলাম, কিন্তু আলটিমেটলি যে লোকটা চালাচ্ছিল ও আমাকে বাঁচাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট, মানে ও ইয়ে করে দেয়, সাইড করে গিয়ে ও পড়ে গেছিল, আমার সাথে কিন্তু হয়নি। কিন্তু ওটা যদি আমার ওপর যেত তাহলে তো সেদিন মানে আমার পুরো স্পট ডেড ছিল, খুব হাই স্পিডে চলছিল বাইকটা। তো বললো যে এরকম কি কখনো বেঁচে গেছিলে? আমি তখন বললাম যে হ্যাঁ। বললো যে দেখো, তোমার ওপর অলরেডি একটা মানে একটা এনার্জি রয়েছে তোমার মধ্যে, যেটা কোনো পজিটিভ এনার্জি রয়েছে, কোনো নেগেটিভ এনার্জি নয়, এবং অনেক ফাড়া আছে যেখান থেকে তুমি তার জন্য মানে বেঁচে গেছো, মানে তোমার উপর দিয়ে হয়নি, হয় না হতে হতে বেঁচে যাওয়া ওরকম। এই বাড়িতে তুমি যখন এসছো, এই বাড়িতে একটা খুব বাজে এন্টিটি রয়েছে, এটা কোনো হিউম্যান মানে কোনো ছেলেরই এন্টিটি, উনি বলেন কোনো লোকের এন্টিটি রয়েছে তোমার উপরে, অনেকে হয় না নজর পড়ে যায় এন্টিটিদের, ওরকম কিছু একটা হয়েছিল আমার উপরে, যেহেতু আমি একা থাকতাম। জেনারেলি মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসছে সেটা তো আলাদা ব্যাপার, মাঝে মধ্যে প্যারেন্টসরা আসছে, বাট জেনারেলি তো আমি অ্যাকচুয়ালি একা থাকি। তো তোমার উপর নজর পড়ে যায় এবং তোমার সাথে তার মানে সে কিছুটা না ইন্টারাক্ট করার চেষ্টা করেছিল, এবং যতটা খারাপ হওয়ার কথা সেরকম কিছুই হয়নি, কারণ তোমার যে পজিটিভ এনার্জিটা রয়েছে যার জন্য তুমি এখনো অব্দি তোমার কিছুই হয়নি, মানে হ্যাঁ আঁচড় ফাঁচড় লেগেছে, কিন্তু সেগুলো কিন্তু কোনো ওই খারাপ কিছু হয়ে আঁচড় লেগেছে ওরকম নয়, মানে
পজিটিভ এনার্জিটার জন্য আমার যতটা খারাপ হওয়ার কথা ততটা কিছুই হয়নি সেরকম। আমার কাছে কোনো রকম প্রাইভেট পার্টসে কোনো রকম কিছুই নেই। জাস্ট যে পার্টস গুলো আমার ওপেন ছিল না, পায়ের দিকটা ওপেন রয়েছে, কাঁধের দিকটা ওপেন, ওইসব জায়গাতে আমার প্রবলেম গুলো হয়েছে। তো উনি বললেন যে এই জন্য তুমি বেঁচে গেছো। এবারে উনি আমাকে তখন একটা জলের মধ্যে মন্ত্র, মানে একটা 1 বোতল বিসলারি ওয়াটারের মধ্যে উনি কিছু মন্ত্র পড়ে উনি বললেন জলটা খেতে। জলটা খেলাম, ওই বোতলটা দিয়েও দিয়েছিল, বললে 1 সপ্তাহ মতন রেখে দাও বোতলটা, যখনই ভয় লাগবে তখন ওই জলটা খেতে। তো আমি বললাম যে ঠিক আছে। বলছে যদি ভয় লাগে 1 সপ্তাহ পর তাহলে জলটা তখনই খেয়ে নেবে, দেখবে আর কোনো প্রবলেম হবে না। আর উনি আমাকে ঝেড়ে ফেলে দিলেন, আর উনি বললেন যে এবার তুমি যেতে পারো, ওই যেই থাকুক সে তোমার সাথে করতে পারবে না, তোমার কোনো ক্ষতি আর কিছু করতে পারবে না। আর 1 সপ্তাহের মধ্যে যদি কখনো ভয় পাও তাহলে জলটা খাবে, 1 সপ্তাহ পরে কিন্তু আর কোনো প্রবলেম নেই। আর উনি বললেন যে তোমার বডিতে যে এনার্জিটা রয়েছে ওটাকে না বের করে দেওয়াটাই সব থেকে, মনে করেন না মুক্তি দিয়ে দেওয়া হবে, বের করে দেওয়া ওটাই সব থেকে ভালো জিনিস। কারণ হচ্ছে আমাদের তো নিজস্ব একটা আত্মা রয়েছে, তার মধ্যে আবার আরেকটা এনার্জি, তাতে হয় কি মানে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে। মানে একটা বডিতে দুটো এনার্জি রাখাটা ঠিক না, সে তোমার কোনো ক্ষতি করছে না, বাট আনইনটেনশনালিও না তোমার শরীরটা দুর্বল হয়ে পড়তে পারে, এটা রাখাটা ঠিক না। তো উনি একটা প্রসেস বললেন, ওনাদের একটা বললেন যে নেক্সট বৃহস্পতিবার, ওদের জুনিবার বলে ওরা, বলে যদি আসতে, উনি বললেন যে যে দুটো জামা নিয়ে আসবে, একটা জামা পরে আসবে, একটা জামা নিয়ে আসবে, যে জামাটা পরে ক্লিয়ার হবে সেই জামাটা ওখানেই, মানে ওখানে যে ওদের রুম আছে আলাদা আলাদা, তো ওই রুমে রেখে দিয়ে, মানে ওখানেই রেখে দিতে হবে, দরকাতে রেখে দিয়ে নতুন জামা পরে তোমাকে বেরিয়ে যেতে হবে, ওই জামাটা কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো আমি সেরকমই গেলাম, সাবিটার সাথেই গেছিলাম। আর ওদিন উনি আমাকে প্রিয়া বলতে কি জামাটা পরিয়ে উনি প্রথমে একটা লেবু হয় না, লেবুর যে মালা টাইপের কিছু একটা করলো, সেই মালাটা কিছু মন্ত্র পড়ে সেটা পরিয়ে তার উপরে ওই একটা যে জল, মানে মন্ত্রভূত জলে হবে কিনা জানি না, কিছু মন্ত্র পড়ে জলটা নিয়ে আমার মাথায় পুরো ঢেলে দিল। আর মাথায় ঢালার সঙ্গে সঙ্গে জামাটাও পরলো পুরো। তা বললো জামাটা ছেড়ে দিয়ে নতুন জামা পরে চলে যাও। তারপর সেদিন যখন এলাম সেই পুরো ক্রিয়াটা কিন্তু অনেকক্ষণ টাইম সাপেক্ষ, আমি ছোট করে বললাম এটা, কিন্তু অনেকটা টাইম লেগেছিল। তো যখন বাড়িতে এসছি, এসে 10টা সাড়ে 10টা থেকে যে ঘুমিয়েছি, মানে ওই দিন আমার খুব ঘুম হচ্ছিল। আর মাঝখানে না এই ঘটনাগুলো যখন হচ্ছিল আমার রাত্রে ঠিক ঘুম হতো না। তোমাকে বললাম না যে আমার রাত্রেবেলা উঠে উঠে গান শোনার অভ্যাস হচ্ছিল, রাতে ঘুম আসতো না, এই প্রবলেম গুলো ছিল। কিন্তু ওই ঘটনা পরে না, ওই যখন আর কি সবগুলো কমপ্লিট হয়ে গেল, আমি যে রাত্রে ঘুমিয়েছি, এখন আমার সত্যি বলতে কোনো ঘুমের সমস্যা নেই, আমি রাত্রে 12টা সাড়ে 12টার মধ্যে ঘুমিয়ে যাই। সেদিনও রাত্রেবেলা যখন ঘুমিয়েছি একদম মানে একদম পুরো মরার মতো ঘুমিয়েছি। পরদিন সেই সকাল 12টা সাড়ে 12টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে আমি মানে সেদিন অফিসে যেতে পারিনি। তারপর থেকে কিন্তু আমার সাথে কোনো প্রবলেম হয়নি। এবারে এই বাড়িটার যে এত প্রবলেম, আমি আমাদের যে ওনার আছেন ওনারা কিন্তু এই বাড়িতে প্রথমে আগে থাকতেন। মানে ওনারা যখন আমাকে ভিডিও পাঠিয়েছিল না, কোনো একটা ঘর দেখার আগে তো ভিডিও করে দেখায়, তখন কিন্তু আমি দেখেছিলাম যে ওদের পুরো মানে জিনিসপত্র, মানে টিভি থেকে শুরু করে খাট ফাট করে সাজানো গোছানো অ্যাপার্টমেন্ট ওরা থাকতো। তারপর ওরা হঠাৎ করে সমস্ত জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে দিয়ে ওরা একদম পুরো অন্য জায়গায় শিফট করে। অন্য জায়গা মানে ব্যাঙ্গালোরের মতো অন্য জায়গা বলবো না, মানে কাছাকাছি 3 কিলোমিটারের মধ্যে অন্য বাড়িতে শিফট করে, ঠিক আছে, অন্য ফ্ল্যাটে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করি যে কি হয়েছিল, এরকম প্রবলেম যে জন্য এরকম ওরা অন্য জায়গায় শিফট করলো। ওরা বললো যে না, একদম ওরা কিছু স্বীকারই করেনি সত্যি বলতে গেলে যে কোন রকম প্রবলেম বা কিছু। এবারে আমাদের যে ভদ্রমহিলাকে বললেন যে সাবিরা বলে, উনি অনেকদিন ধরেই এই বিল্ডিং এ রয়েছে, তো ওনার জানাটা সম্ভব। আর উনি যেহেতু কি হয়, আমরা বাঙালি তো ওরা না অতটা বেশি, ওরা একটুখানি মানে কি নিজেদের লোকেদের কাছে বেশি কমফোর্টেবল ফিল করে, বলা উচিত নয় এটা, বাট এটা হয়েছে, আমি দেখেছি। তো সাবিরাও অ্যাকচুয়ালি এখানকারই, ঠিক আছে। তো উনি অ্যাকচুয়ালি এখানকার যারা সিকিউরিটি গার্ডরা থাকে না, ওদের সাথে এনার খুব ভালো যোগাযোগ, অনেকদিন ধরে থাকলে যা হয়। তো ওটার থেকে জানতে পেরেছিল যে এই বিল্ডিং এ যখন কোভিড এর টাইম থাকে, ওই 2020 টাইমটাতে, 20 দিকে, ওই সময় এখানে এই ওনার একটা ফ্যামিলিকে ভাড়া দিয়েছিলেন। এখানে একটা ছেলে, তার ওয়াইফ আর ওয়াইফের প্যারেন্টসরা থাকতো, মানে ওয়াইফের মা বাবা, বউটা আর তার হাজবেন্ড থাকতেন।
তো কোভিড এর টাইমে উনি একটা হাজবেন্ড মানে ছোটখাটো কোনো আইটি কোম্পানিতে চাকরি করতো এবং ওনার লে অফে জব চলে যায়। কিন্তু অনেক কিছু মানে লোন ছিল, ওনার গাড়ির লোন ছিল, আর উনি একটা ফ্ল্যাটও কিনেছিলেন, এই ফ্ল্যাটটা না, অন্য একটা ফ্ল্যাট কিনেছিল ব্যাঙ্গালোরেই, কিন্তু সেটা এখনো মানে হ্যান্ড ওভার হয়নি, ওরকম ধরনের ছিল। তো লোন চলছিল, ফ্ল্যাটের লোন তো চলে। তো লে অফ হয়ে যাওয়ার জন্য উনি না খুব মেন্টাল ডিপ্রেশনে ভুগছিলেন। তার উপর ওনার ওয়াইফের সাথে এই নিয়ে অনেক ঝামেলা চলছিল। তো ওই ছেলেটা সুইসাইড করে যায়। যে রুমটাতে আমি থাকি উইদাউট অ্যাটাচ ওয়াশরুম, যে রুমটা আর কি অ্যাটাচ ওয়াশরুম যেখানে নেই, নর্মাল যে বেডরুমটা, ওই রুমে ওই ছেলেটা আত্মহত্যা করছিল। আর তার জন্যই তারপরে অ্যাকচুয়ালি ওরা ভাড়া উঠে যায়। তারপর ওনারা করে কি, ওরা নিজেরাই এখানে এসে থাকতে শুরু করে। তো ওদের সাথেও কোনো প্রবলেম হয়েছিল, তার জন্য ওরা পুরো আমাদের হাতে বেচে দিয়ে ওরা চলে যায়, মানে ওদের মতো প্রবলেম। এটা হয়েছিল অ্যাকচুয়ালি এখানকার ঘটনা। বাট এখন সত্যি বলতে গেলে কোনো রকম প্রবলেমে ওইটা যে হয়ে গেল আমার সাথে, তারপরে কিন্তু কোনো রকম প্রবলেম আমি ফেস করছি না। এখন আমি একদম ঠিক আছি, মানে এখন আমার বাবা মাও এসে আছে, তারাও কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করছে না। আচ্ছা আচ্ছা, একটা আমি জিনিস ঠাকুর লাগিয়েছি, আচ্ছা মানে সেটা করা উচিত। হ্যাঁ, কারণ পুজো মানে অত খুব ভালো করে পুজো না হলে অ্যাটলিস্ট ঠাকুর রেখে পড়বে, মানে কি বলতো, মানে অ্যাটলিস্ট নেগেটিভ ওরাটা যাতে না আসতে পারে তার জন্য। যেটা আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে তুমি যে ক্রিয়াকর্মাদিগুলোর কথা বললে, সেগুলোর মধ্যে কি কেমন টাইপের তোমার মনে আছে যে কেমন টাইপের ক্রিয়া করেছিল? কেমন টাইপের ক্রিয়া বলতে গেলে ক্রিয়া বলতে একটা যেটা আমি আমার মনে আছে বলতে, আমি জানি যেটা আমাকে করিয়েছিল, আমি জামাটা পরে গেলাম, ওরা কিছুক্ষণ বসিয়ে ওরা কিছু লেবু আর লঙ্কা দিয়ে কিছু একটা মালা টাইপের বানিয়েছিল, ঠিক আছে? ওই মালাটা না মন্ত্র করে কয়েকবার আমার মাথার পাশে ঘুরিয়ে, মানে ওরা জাস্ট গলায় আমাকে পরিয়েছিল। আর হচ্ছে একটা জলের মধ্যে এক মানে কি বলবো, এক ক্যান টাইপের জল বলতে পারে, একটা বোতল বলা ভুল, যেটা একটুখানি বিসলারির যে একটু বড় বোতল গুলো হয় না, খুব বড় নয়, ওই 5 লিটারের যে বড় বোতল যেরকম, ওরকম জলের মধ্যেই ওরা কিছু মন্ত্র পড়ে সেই জলটা আমার পুরো মাথায় ঢেলে দিচ্ছিল, সেটা পুরো গায়ে পড়েছিল। তারপরে বলা হয়েছিল আমাকে সেই জামাটা আমাকে ফেলে রেখে দিয়ে আমাকে যেতে হবে। অ্যাকচুয়ালি ওরা আমাকে, মানে আমি অত তাবিজ, মানে কি বলবো, আমি অত ক্যারি করা করি না বলে ওরা আমাকে তাবিজ ফাবিজ দেয়নি, ওরা আমাকে ওই ক্রিয়া করে অলরেডি সব কমপ্লিট করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন, যে পজিটিভ এনার্জির কথাটা বললো যেখানে, তো তোমার মধ্যে যে পজিটিভ এনার্জিটা সেটা কিভাবে এসেছিল সেটা বলেছিল যে এইভাবে এসেছিল বা কি ছিল এরকম কিছু? না, আমার মানে সেই পজিটিভ এনার্জিটা কিন্তু কোনো হিউম্যান এনার্জি কি কোনো অ্যানিমেল এনার্জি সেটা উনি বলতে পারেননি। উনি আমাকে বললেন যে আমার ফ্যামিলিরই মানে কিছু না কিছু পজিটিভ এনার্জি এসেছিল, কিন্তু কে কোন এনার্জি সেটা বলতে পারেনি, বাট ফ্যামিলিরই কেউ পজিটিভ এনার্জি এরকম বলেছিল। আচ্ছা, মানে আমার ফ্যামিলির কেউ। এবার সেটা কি সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি কিন্তু আমাকে সেই নিয়ে কিছু বলতে পারেননি। আচ্ছা 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 আচ্ছা। একসময় আমার মনে হয়েছিল যে আমি কি এটা করবো, কারণ যেটা আজ থাকুক, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু আমি ভাবলাম কি যে উনি এটা বললেন যে একটা টাইমে শরীর দুর্বল হয়ে পড়বে, অনেক কিছু প্রবলেম হতে পারে, মানে ও ইন্টেনশনালি কোনো ক্ষতি করবে না, কিন্তু হয় না অনেক সময় প্রবলেম, তো তাই জন্য উনি এটা করলেন। এটা ছিল আমার সাথে ঘটা একটা ঘটনা, যেটা আমার খুব রিসেন্টলি হয়েছে, 2-3 সপ্তাহ আগেই কমপ্লিট হয়েছে। তোমার আরেকটা আমি স্টোরি শুনেছিলাম কালকে, সেটা হচ্ছে তামিলনাড়ুর কোন একটা হন্টেড প্লেস নিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি সেটা একটু বলো। হ্যাঁ, তো তামিলনাড়ু হন্টেড প্লেসটা হচ্ছে, আমি 2017 সালে আমার তখন প্রথম চাকরি হয়েছিল, সেটা ছিল তামিলনাড়ুতেই। তামিলনাড়ুর আমি বলছি চেন্নাই ওয়ান বলে একটা জায়গা আছে, ওইদিকে, ওখানে আমার অফিস ছিল, আর ওখানেই আমি গেছিলাম। প্রথমবার বাইরে যাচ্ছি কলকাতার বাইরে, তার আগে আমি অলওয়েজ কলকাতার মধ্যেই ছিলাম। তো আমি এখান থেকে অফিসে গিয়ে আমার একটা বন্ধুদের গ্রুপ হয়ে যায়, যেখানে বাঙালি ছেলে মেয়ে সব একসাথে, মানে একটা বাঙালিদের গ্রুপ হয়। আর বাইরে গেলে না ওইসব জায়গাতে বাঙালি গ্রুপ মানে বিশাল ব্যাপার, মানে সবাই একসাথে মিলে থাকবো এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা একটা পিজি নিই, গার্লস পিজি, যেখানে আমরা 3টে মেয়ে একটা রুম শেয়ার করে থাকতাম। অ্যাকচুয়ালি ওটাতে ছিল কি 2 BHK একটা ফ্ল্যাট ছিল, 2টো রুম ছিল, 2টো রুমেই অ্যাটাচ ওয়াশরুম ছিল। একটা রুমে আমরা 3টে মেয়ে থাকতাম, আরেকটা রুমে আরো 3টে মেয়ে থাকতো, যারা আর কি তামিলি। তারা আমাদের সাথে, তাদেরকে আমরা চিনি না, ওরা প্রথম থেকেই থাকতো ওই রুমে। আর আমরা
একটা কমন যে ডাইনিং রুমটা, সেটা আমরা ডাইনিং রুমে একটা সোফা ছিল আর একটা টিভি ছিল, ওটা আমরা কমন ছিল, মানে দুটো রুমের লোকের জন্য কমন ছিল। আচ্ছা। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার রুমটার। এবারে আমি বলছি ঘটনাটা কি হয়েছে। প্রতি মানে আমাদের সাথে যে যারা আর কি অন্য রুমে থাকতো, তারা তিনজনেই তাদের বাড়ি ছিল তামিলনাড়ুতেই, কিন্তু অন্য অন্য জায়গাতে, মানে চেন্নাইতে নয়। তো ওরা করতো কি, প্রতি শুক্রবার রাত হয়ে গেলেই ওরা বাস ধরে বা যাই না কি ধরে, বাট ওরা বাড়ি চলে যেত, নিজেদের মতো বাড়ি চলে যেত। তো শুক্রবার, শনিবার, রবিবার 3টে দিন কিন্তু আমাদের পুরো আমরা একাই থাকতাম, মানে 3জন মেয়েই থাকতাম পুরো অ্যাপার্টমেন্টটাতে। আর আমরা জেনারেলি আমরাও শনি রোববার না আমরাও বাইরে বেরিয়ে যেতাম কোথাও না কোথাও, তখন প্রথম চাকরি তো কোথাও না কোথাও ঘুরতে চলে যেতাম, প্রতি উইকেন্ডই আমরা ঘুরতে বেরিয়ে যেতাম। মানে আমাদের আশেপাশে তো বন্ধু বান্ধব ছিল, ওই 20 জনের যে বন্ধু গ্রুপটা বললাম, আমরা প্রচুর জায়গায় ঘুরেছি চেন্নাইতে থাকতে। তো প্রতি উইকেন্ডে আমরা বেরিয়ে যেতাম। তো একবার আমারই মাথায় অ্যাকচুয়ালি বুদ্ধি আছে যে একটা কোনো নতুন জায়গা এক্সপ্লোর করব। তো আমি না গুগলে সার্চ করতে করতে একটা জায়গা পাই তামিলনাড়ুতেই, মানে চেন্নাইয়ের মধ্যেই, কারুকাট্টু কুপ্পাম বিচ বলে। আচ্ছা। বিচটার নাম হচ্ছে কারুকাট্টু কুপ্পাম, ঠিক আছে। আর ওটা হচ্ছে হন্টেড প্লেস, মানে ওটা কোনো পার্টিকুলার জায়গা হন্টেড তা না, পুরো গ্রামটাই হন্টেড, গ্রাম উইথ বিচটাই হন্টেড। ওটার রিজন হচ্ছে 2003 সালে একবার, 3 কি 4 সালে একবার সুনামি হয়েছিল বড় সড়ো, যেখানে চেন্নাই সাইডে। তো সেই সুনামিতে না ওই গ্রামটা পুরো ধ্বংস হয়ে যায়, পুরো মানে পুরো গ্রামটাই উজাড় হয়ে গেছিল। আর তারপর থেকে কোনো রিনোভেশনের কাজও কিন্তু ওখানে হয়নি, মানে এই গ্রামে। তো ওই জায়গায় এখন ওই গ্রামটার নাম হয়ে গেছে ঘোষ টাউন, বাট আমি যে টাইমটার কথা বলছিলাম ওই সময় ওটার নাম হচ্ছে কারুকাট্টু কুপ্পাম ছিল। আর ওখানে সন্ধ্যা 6টার পর মানে যাওয়াটাই মানা। আর তুমি যদি যাও তোমাকে পারমিশন করে যেতে হবে, কিন্তু সন্ধ্যা 6টার পর কোনো পুলিশও পারমিশন দেয় না আর কি, সেটা ওখানটা পুরো ব্যান্ড। তো আমরা ভেবেছিলাম ওখানে যাবো, ওখানে এক্সপ্লোর করবো। অ্যাকচুয়ালি হন্টেড বলে কিছু হয় কিনা সেটা দেখার জন্য এক্সপ্লোর করবো, আমার মাথাতেই। আর আমিও ছোটবেলা থেকে না একটু দুটো জায়গা হন্টেড প্লেসে ভিজিটও করেছি, যেরকম পুতুল বাড়ি, ওখানেও গেছিলাম, ভেতর ঢুকতে পারিনি, কিন্তু আমি কিছুই পাইনি। তো আমি তখন ভেবেছিলাম যে এখানেও আর কিরকম কিছু করব। তো আমরা যখন ঠিক করি, কিন্তু অনেকেই রাজি হয়নি, লাস্ট মুহূর্তে রাজি হয়েছিল। আমরা 4 জনই ছিলাম, মানে আমি, আমার একটা বন্ধু ছিল, আর যে আমার সাথে যে রুম শেয়ার করতো, 2টো মেয়ে রুম শেয়ার করতে বলেছিলাম, একটা মেয়ে রাজি হয়েছিল আর একটা মেয়ে রাজি হয়নি। ও একটু ভীতু ছিল, মানে ভীতু বলবো না, মানে ও একটু এইসবের মানে থেকে দূরেই থাকতো। তো আরেকটা মেয়ে রাজি হয়েছিল, ও খুব ডেসপারেট ছিল, মানে আমি তো কিছুই না ওর কাছে, আমার ভীষণ ডেসপারেট ছিল। আর একটা ছেলে সে রাজি হয়েছিল, সেও বাঙালি ছিল। তো আমি এখন মানে মানে কি বলবো, কথার সূত্রে আমি বলে দিচ্ছি, ছেলেটার নাম ধরে রাখা যায় অর্পণ, মেয়েটার নাম ধরে নিলাম, মানে আমি অ্যাকচুয়াল নাম বলছি না এখানে, জাস্ট নর্মালি বলছি, মেয়েটার নাম ধরলাম শুভাঙ্গী, ঠিক আছে, নর্মাল। তো এরা দুজন রাজি হলো লাস্টে যাবে। আমি লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিই, কারণ হচ্ছে আমার মনে হলো যদি এখানে কোনো স্মাগলিং এর কাজকর্ম হয় বা উল্টাপাল্টা জায়গায়, জেনারেলি অনেক জায়গায় এরকম থাকে না যে ভৌতিক জায়গার নাম, মানে সব জায়গার কথা বলছি না, কিন্তু কিছু কিছু জায়গা এরকম নাম করে অনেক মানে অনেক উল্টাপাল্টা কাজ হয়। তো আমি ভাবছিলাম যদি এরকম হয়ে থাকে, তাহলে যদি আমার সাথে কোনো খারাপ কিছু, আমার বাবা মাও একা রয়েছে, তো ওই ভয় আমি আর যাইনি, মানে ওই রিজনেই যাইনি, ভূতের ভয় গেছিলাম, যাইনি এরকম বলবো না। তো ওরা দুজন ঠিক করেছে যাবে। তো রোববার ছিল দিনটা। তো আমরা দুপুরবেলা বাঙালি একটা রেস্টুরেন্ট ছিল চেন্নাইতে, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম যে ওরা দুজন ক্যাব ধরে ওখানে যায়। এবার সে ক্যাব, প্রথমে তো ক্যাব বুক হচ্ছে না, তারপর সেই ক্যাব ওয়ালাটাকে এক্সট্রা 500 টাকা, তখনকার দিনে এক্সট্রা 500 টাকা দিয়ে ওরা রাজি করে যে ওখানে যাবে। তো ওই জায়গাটা কিরকম, কারুকাট্টু কুপ্পাম যে বিচটা আছে, বিচের আগে 1 কিলোমিটার রাস্তা আছে, যে রাস্তাটা পুরো মেঠো রাস্তা। তার 1 কিলোমিটার রাস্তার আগে কিন্তু অব্দি মেন রোড। সেই মেন রোডে তুমি অনেক পিজি বাড়ি ঘর অনেক কিছু দেখতে পাবে, লোকজন অনেক আছে, কিন্তু মেন রোডটা যেখানে শেষ হচ্ছে, মানে যেখান থেকে তোমার ওই 1 কিলোমিটার যে রোডটা বললাম, ওই রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া কিছু ঢুকে না। তোরা ওই 500 টাকা এক্সট্রা দিয়ে ওই মেন রোড অব্দি যেতে পেরেছিল। এবং ওখানে ওদের কিছু কিছু লোকজন রাস্তায় হয় না, তো কয়েকজন লোকজনকে ওদেরকে যখন জিজ্ঞাসা করেছে যে কোথায় যাওয়া হচ্ছে, ওরা বলা তো ওদের কিন্তু মানাও করেছিল ওখানে যেতে।
বা যা হয় ওরা শোনেনি। তো সামনে পুলিশ স্টেশন ছিল, ওরা ওখান থেকে পারমিশনও করায়। তো ওখান থেকে বলা হয় যে সন্ধ্যা 6টার মানে মধ্যে যেন ব্যাক করে যায়, মানে মেন রোডে উঠে যেতে হবে, ঠিক আছে, ওই জায়গাতে থাকা চলবে না। তো ওরা সেই তখনই বেরিয়েছিল অলমোস্ট মনে হয় 4:30-5টার দিকে হবে। তো ওরা বলেছিল ঠিক আছে, ওরা 6টার মধ্যে ব্যাক করে যাবে। ওরা করে কি 1 কিলোমিটার রাস্তা হাঁটতে থাকে, এবং যে সময় ওরা হাঁটছিল 1 কিলোমিটার রাস্তা, ওই সময় কিন্তু ওরা আমার সাথে ফোনেও ছিল, মানে কলেও ছিল। তো ওরা আমাকে, আমাদের দুজন, আমাকে আর যে আমার ফ্রেন্ডটা আছে যারা আমরা রুমে শেয়ার করছিলাম, ওদেরকে বলছে যে দেখ এখানে কোনো মানুষজন তো ছেড়ে দে, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে হাঁটছে, মানুষজন তো ছেড়ে দে, এখানে কোনো কুকুর বেড়ালও দেখতে পাচ্ছি না, কোনো পাখিও নেই, শুধু কাক রয়েছে, কোনো পাখিও নেই এই রাস্তাটাতে। পুরো মানে একদম কি বলবো, একদম নির্ঝম জায়গা আর কি, নির্ঝুম জায়গা। তো ওরা ওখান থেকে যেই ওরা গ্রামে পৌঁছে গেছে না, আমাদের ফোনটাও কেটে গেছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমরা ভেবেছি মেবি ওরা কেটে দিয়েছে বা কিছু হবে, তো আমরা ফোনে পাইনি আর রিংও করিনি, না ঠিক আছে নিজেরাই করে নেবে, তো যা হয় আর কি। তো তারপরে অলমোস্ট কটা বাজে, 8টা মতো বেজে গেছে, আমরা ওদের কোনো ফোন টোন কিছু পাচ্ছি না, মানে কোনো ওদেরকে ফোন করছি ফোনে কোনো পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ওদের সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারছি না। এবার তখন আমাদের ভয় লেগে গেছে। তো তখন আমি ওখানে যে মানে পিজির ওনার যিনি ছিলেন ওনার কাছে গেছিলাম, গিয়ে তখন ওনাকে বলি যে এরকম এরকম হয়েছে, আমাদের একটা বান্ধবী, যেহেতু আমাদের যে পিজি মেয়েটা, তো তাকে নাম নিয়ে বলেছি যে শুভাঙ্গী তো চলে এই বিচে গেছে, এখনো কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো শুনে ওরা খুব ক্ষেপে মানে রেগে গেছে, বলছে যে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না কিছু, এত জায়গা থাকতে, ঘোরার জায়গা থাকতে ওখানে যাওয়ার কি দরকার, আমরা কোনো রকম দায়িত্ব নিতে পারবো না কিছু হয়ে গেলে। তো আমরা বললাম তাহলে আপনারা লোক পাঠান, যদি আপনারা যান, আমার তো যেতে হবে, দেখতে হবে। বলছে না আমরা ওখানে কেউ যাবো না, ওখানে আমরা জানি না, কালকে সকালে দেখা যাবে, পুলিশকে ইনফর্ম করবো, মানে এরকম ব্যাপার। ওরা তখন বলছে ইমিডিয়েটলি আমরা ওদের প্যারেন্টসকে জানাবো। আমরা তখন ওনাকে বললাম যে অ্যাটলিস্ট আর 10টা অব্দি দেখে নেওয়া যাও, যদি না আসে তখন আমরা প্যারেন্টসকে জানাবো, মানে ওনাদের অনেক রিকোয়েস্ট করি। আর তখন না আমাদের এজটা অনেক কম ছিল, আমার তখন 20 বছর বয়স, আমি সবার ছোট ছিলাম, ওরা হয়তো কত হবে 21-22 বছর বয়স। তো আমরা একটা বাড়িতে একটা ভয়ে একটা ব্যাপার থাকে যে যা হয় আর কি। তো বলেছিলাম যে না এখনই কিছু জানানোর দরকার নেই, আর 2 ঘন্টার মধ্যে কিছু না এলে তখন জানাবো। তো রাত 9টা 9:30টার দিকে ছেলেটার ফোন থেকে ফোন এসছে আমার কাছে, আমার ফোন। তো অর্পণ বলছে লিটারালি ও, আমি তো দেখি আওয়াজ পাচ্ছি পাশে, শুভাঙ্গী কান্না আওয়াজ পাচ্ছি। অর্পণ বলছে যে দেখ অনেক কিছু হয়েছে আমাদের সাথে, আমরা পুরো রাস্তা হারিয়ে গেছিলাম, এট লাস্ট আমরা এখন একটা ক্যাব পেয়েছি, ক্যাব পেয়ে আমরা এখন মানে মানে বেরোচ্ছি, মানে এখন মেইন রোড থেকে ক্যাব পেয়ে আমরা আসছি, আমাদের আসতে টাইম লাগবে কিন্তু আমরা আসছি, আর অনেক কিছু হয়েছে, আমি বাড়িতে এসে কথা বলছি। বললাম ঠিক আছে, অ্যাটলিস্ট একটা শান্তি যে ওরা ক্যাবে উঠে গেছে। তো বাড়িতে জানানো হয়নি, ওরা বাড়িতেই ঢুকেছে রাত 12টা 12:30টার দিকে। ওদেরকে যখন জানতে চেয়েছি কি হয়েছে, এসেই দেখছি দুজনের খুব শরীর খারাপ, মানে ওরা দুজনে না গা হাত পা খুব ব্যথা, মানে কথা যে বলবে তারও অবস্থা নেই। তারপরে ওরা বলছে কথা, বললো যে প্রথমে যখন ওরা গেছে একে তো দেখেছে যে কোনো জনপ্রাণী নেই, কিছু নেই, শুধু ধুধু মানে কি বলবো, শুধু কাকই দেখতে পেয়েছে, আর কিছু দেখতে পায়নি। এবার যখন ওরা ঢুকেছে মেঠো রাস্তাটা কমপ্লিট হলে গ্রাম শুরু হচ্ছে, ঠিক আছে, কিছুটা গ্রাম পেতে হলে তোমার বিচ, এরকম হচ্ছে ঘটনাটা। বলছে এই গ্রামে পুরো ভাঙা চোরা, মানে মন্দিরও ভাঙা, বাড়ি ঘর তো সব ভাঙা, ঠিক আছে, পুরো একদম মানে কি বলবো একটা গ্রাম যদি পুরো গ্রাম যেটাকে বলে না, পুরো ওরকম। এবং ওরা কিছু ফটো আমাদেরকে দেখিয়েছিল ওই টাইমে, আমার কাছে এখন নেই, কারণ আমি বলেছিলাম যে ফটোগুলো ফোনে রাখিস না, ডিলিট করে দে। তো ওরা ফটো মানে এখন আমাদের দেখিয়েছিল পুরো মন্দির ফন্দির সব ভাঙা চোরা, একদম মন্দিরে কোনো ঠাকুর ফাকুর নেই, পুরো ভাঙা মন্দির, মানে কিন্তু বোঝা যাচ্ছে ওটা একটা মন্দির, মানে একটা স্ট্রাকচার দেখে। তো ওরা বলছে প্রথমে তো ওরা ওই জায়গাগুলো ফটো তুলছিল, ঠিক আছে, নর্মালি। তো তুলে ওটা যে বিচের সামনে আসে ওরা সেলফি তোলে। বিচটা বলছে একদম পুরো শান্ত বিচ, তোমার একদম কি বলবো কোন রকম মানে হালকা, যেরকম চেন্নাই বিচ গুলো কি হয় পুরী দীঘার মতো হয় না, শান্ত সমুদ্র হয়, শান্ত সমুদ্র। ওরা সেলফি তুলছে ব্যাক সাইডে, ওরা বিচটাকে রেখে ওরা সেলফি তুলছে ব্যাকে সমুদ্র রেখে। ওরা বলছে আমি ফটোতে মানে যে ক্যামেরাতে, মোবাইলে ক্যামেরাতে ওরা দেখছে যে একটা
একটা বড় ঢেউ, মানে মাঝখানে সমুদ্রের দূরে একটা বড় আছে, একটা লোহার, যে কি বলবো, কি বলা যায় ওটাকে, পিলার টাইপের হয় না, ওরকম ধরো লোহার পিলার সমুদ্রের মাঝখানে, ওখানে বড় একটা লোহার পিলার, ওর উপর দিয়ে তোমার সমুদ্রের ঢেউটা আস্তে 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 নিচে পড়ছে, এরকম একটা ক্যামেরায় দেখছে। পিছন দিকে তাকিয়ে দেখছে নর্মাল সমুদ্র, আবার ক্যামেরার দিকে ওরকম দেখছে। তখন ওদের ভয় লেগে গেছে, যে ওরা বলছে এরকম কি হচ্ছে, মানে এরকম তো হওয়ার কথা না। আর ওরা করছে কি, মানে ওরা তখন সেলফি তোলা ছেড়ে দিয়ে জাস্ট ব্যাক সাইডে ক্যামেরা ফটো তুলছিল, ঠিক আছে? তো যখন ওরা ব্যাক সাইডে ক্যামেরা ফটো তুলছে এদিক ওদিক, তুলতে তুলতে দেখছে যে একটা পার্টিকুলার প্লেসে, মানে সব জায়গায় ধরো ফটো তুমি তুলছো ঠিকঠাক উঠছে, একটা পার্টিকুলার প্লেসে ফটো যখন তুলছে উঠে দেখছে যে পুরো হোয়াইট স্ক্রিন, মানে ফটোর মধ্যে না হোয়াইট, যদি তোমাকে পর্দা দিয়ে দেয় হোয়াইট ছাপা, মানে ওরকম, মানে কি বলবো, বোঝাতে পারছি না হয়তো ঠিক করে। ধরো ফটোটা নর্মাল ফটোর মধ্যে তোমার হোয়াইট, ধরো কিছু একটা তুমি পেপার মতন দিয়ে দিলে, মানে একটা পর্দা মতন দিয়ে দিলে, যেরকম হালকা একটা হোয়াইটিশ যেরকম হয়, ওরকম একটা পার্টিকুলার প্লেসে, কিন্তু অন্য কোনো প্লেসে না। এবং ফটোটা আমাদের দেখিয়েও ছিল, ওই সময় আমি নিজের চোখে দেখেওছি ফটোটা, ওরকমও দেখছে। আর ওই ফটো তুলতে তুলতে সব দেখতে দেখতে ওদের যে কখন 7টা, মানে 6:30 7টা বেজে গেছে, ওরা নিজেরাও খেয়াল করেনি। মানে তখন বিচে এসে ঘোরাফোরা এইসব যা হয় আর কি, খেয়াল করেনি। হঠাৎ করে ওরা শুনতে পাচ্ছে প্রচুর লোক যদি চিল্লায়, মানে খুব জোরে চিৎকার করে, তাহলে যেরকম আওয়াজ হবে না, ওরা সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না কি ভাষা চিৎকার করছে, কিন্তু অনেকে যদি চিল্লায়, ধরো বাঁচাও বাঁচাও, অনেক লোক যদি চিল্লায় যেরকম আওয়াজ, ওরা সেরকম আওয়াজ পাচ্ছে। এবং ওটা শুনে ওরা ভয় পেয়ে গেছে, কারণ আশেপাশে কেউ নেই, এই চিল্লানো আওয়াজে পাবে, এবং আশেপাশে কেউ নেই। ওরা তখন মানে দৌড়াতে শুরু করেছে, যে গ্রাম পেরোলেই তো তোমার ওই মেঠো পথটা আসবে না, ওই গ্রামের মধ্যে ওরা রাস্তা খুঁজে পাচ্ছিল, পুরো একদম ভুলভুলাইয়া চাইতে যেরকম হয়ে গেছে, যে রাস্তা দিয়ে ওরা এসেছিল সিম্পল রোড, সেটা ওরা খুঁজে পাচ্ছে না। ওই গ্রামের মধ্যে ওরা 1 ঘন্টা ধরে এদিক ওদিক, আর পুরো তখন অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছে না। ওরা এদিক ওদিক ঘুরে ঘুরে অ্যাট লাস্ট মেঠো রাস্তা পেরিয়ে ওই রাত 9টা ফটার দিকে ওরা ওই ইয়েতে উঠেছিল, মানে মেইন রোডে উঠেছিল। আর তখন ওই রাস্তাটাতে ওরা কিন্তু ওই যে 1-1.5 ঘন্টা টাইম স্পেন্ড করেছিল, গ্রামের মধ্যে দিয়ে যখন আসছিল, ওরা প্রচুর লোকের চিৎকার শুনতে পেয়েছে। খুব, মানে ওদের কি বলবো, ওরা প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কিন্তু গ্রামে কিন্তু কেউ নেই, পুরো মানে কোনো রোডে কেউ নেই আর কি। তারপরে ওরা যখন মেইন রোডে ওঠে, তারপরে ওরা অনেক কষ্ট একটা ক্যাব পেয়ে ওরা বাড়িতে আসে। এবং সেই রাত থেকে যে ওদের জ্বর, মানে ওদের বিভৎস জ্বর এসেছিল, মানে ছেলেটা পিড়িতে চলে যায়, মেয়েটা তো আমাদের পিড়িতে আসতে থাকে। এত জ্বর, তোমাকে আমি কি বলবো, মানে সে উঠতে পারছে না। আর আমাদের তখন ট্রেনিং টাইমে না আমাদের ছুটি 2 দিনের বেশি এলাও করতো না। সেই ডাক্তারের সার্টিফিকেট দেখিয়ে ওদের সেই 15 দিনের ছুটি অ্যাপ্রুভ করিয়ে, মানে সে অনেক ঝামেলা করে, কিন্তু 15 দিন পরে ওদের জ্বরটা আস্তে আস্তে নামে, শরীর ঠিক হতে 1 মাসের উপর লেগেছিল পুরো সুস্থ হতে। কিন্তু ওদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল না, ওটা খুব ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। এবং আমি রিসেন্টলি এইটার ব্যাপারে শুনতে পেরেছিলাম, যে ঘোষ টাউনের ব্যাপারে রিসেন্টলি আমি যে ভদ্রমহিলার কথা বললাম না, সাবিরা, ওনার যে দিদি, তার সাথে আমি বেড়াতে গেছিলাম, ওনারাও এই চেন্নাইতে ওই সব জায়গাতে গেছিলেন, মানে ওই জায়গাতে যায়নি, চেন্নাইতে গেছিল, তামিলনাড়ুতে। ওনার মুখে আমি শুনেছি যে ওটার এখন নাম হয়ে গেছে ঘোষ টাউন। এবং 1 কিলোমিটার তো ছেড়ে দাও, ওই মেইন রোডের উপর যে চায়ের দোকান গুলো যেরকম থাকে না, ওই দোকানগুলো সন্ধ্যার পর উঠে যায়, বন্ধ হয়ে যায়। ওরা ওখানে বন্ধ থাকতে পারে না, ওরা এতটাই মানে তোমার লোকজনের চিল্লানো আওয়াজ, চিৎকার করা আওয়াজ সব পায়। এবং ওখানে নাকি যারা, মানে এদের কপাল ভালো, ওরা বেঁচে গেছে, জেনারেলি নাকি ওখানে যদি কেউ থাকে ওরা বাঁচে না, মানে পরদিন বেঁচে ফেরে না। আমার বন্ধুদের হয়তো কপাল খুবই ভালো যে ওরা দিন বেঁচে ফিরে গেছে। ওটার এখন নাম ঘোষ টাউন হয়েছে। কি ভয়ের তুমি ভাবো, মানে কেউ নেই আশেপাশে, কিন্তু এদিকে চিৎকার কান্নার এসব সাউন্ড আসে। এবং ওখানে, এবং রাস্তা নর্মাল যেটা সোজা রাস্তা, যেখানে ওদের যেতে হার্ডলি 15 কিলোমিটার রাস্তা, ওরা সেই 1.5 ঘন্টা ধরে রাস্তা পুরো ভুলে, মানে পুরো যাতা অবস্থা, মানে ওদের পুরো ওই দিনটা ওদের পুরো হন্টেড গেছিল। এখন আমার বন্ধুরা এখন কেউই এখানে নেই, বাট মানে সবাই বাইরে বাইরে চলে গেছে, কিন্তু ওই ইনসিডেন্টটা তো সবার মনে থেকে যাবে সারা জীবন, থেকে যাবে। একদম একদম। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও।
তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের সাথে শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।